স্বাগতম আজকের এই বিশেষ বিশ্লেষণে। আজ আমরা এমন একটা বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি যা এক কথায় অবিশ্বাস্য। ভারত আর ইসরায়েলের বর্তমান সম্পর্কটা কিন্তু কোনো সাধারণ কূটনৈতিক চুক্তির গল্প নয়, বরং এই জোটের শেকড় লুকিয়ে আছে পাক্কা ৪২ বছরের এক গভীর গোপন ইতিহাসে। আর আজ সেটাই রূপ নিয়েছে এক অত্যন্ত সুদৃঢ় আদর্শগত মিত্রতায়। চলুন কোনো রাগঢাক না রেখে একেবারে বস্তুনিষ্ঠভাবে এই জটিল বিবর্তনের পেছনের আসল ঘটনাগুলো একটু খতিয়ে দেখা যাক। ঠিক কি জানবো আজ আমরা? চলুন শুরুতেই একটা ছোট রূপরেখা দেখে নিই। প্রথমে আমরা জানব সেই গোপন ইতিহাসটা, এরপর তাদের সামরিক ও গোয়েন্দা সম্পর্ক, তৃতীয় ধাপে থাকবে আদর্শগত সমান্তরাল দিকগুলোর বিশ্লেষণ, এরপর তাদের আধুনিক আত্মিক বন্ধন এবং সবশেষে দখলদারিত্বের কৌশলগুলোর একটা সরাসরি তুলনা। চলুন মূল আলোচনায় ঢুকে পড়া যাক। প্রথমেই আসা যাক এক গোপন ইতিহাস এবং এর ঐতিহাসিক বৈপরীত্যের দিকে। ভাবলে অবাক হতে হয়, তাই না? এই দুটো দেশ যখন স্বাধীন রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করল, তখন তাদের প্রকাশ্য অবস্থান আর ভেতরের কাজের মধ্যে রীতিমতো আকাশ পাতাল তফাৎ ছিল। জওহরলাল নেহরুর নেতৃত্বাধীন ভারত প্রকাশ্যে ছিল উপনিবেশের বাদের চরম বিরোধী এবং ফিলিস্তিনের মুক্তি সংগ্রামের একজন বড় সমর্থক। এমনকি ১৯৪৮ সালে ইসরায়েল প্রতিষ্ঠার বিরুদ্ধেও ভারত ফোট দিয়েছিল। কিন্তু পর্দার পেছনের আসল গল্পটা ছিল একেবারেই আলাদা। আরব বিশ্বকে দূরে না ঠেলে দিয়েও পশ্চিমা দেশগুলোর সহযোগিতা পাওয়া এবং নিজেদের জাতীয় স্বার্থটা ঠিকঠাক গুছিয়ে নেওয়ার জন্য ভারত অত্যন্ত সন্তর্পণে ইসরায়েলের সাথে একটা গোপন কূটনৈতিক চ্যানেল ঠিকই বজায় রেখেছিল। এবার আমরা ঢুকছি দ্বিতীয় পর্বে, সামরিক ও গোয়েন্দা সম্পর্ক, যা মূলত বিভিন্ন সংঘাতে গড়ে ওঠা এক অপ্রত্যাশিত বন্ধন। তো সবার মনেই প্রশ্ন আসতে পারে, এই নিছক গোপন যোগাযোগটা শেষ পর্যন্ত একটা পাকাপোক্ত জোটে রূপ নিল কিভাবে? বিশ্লেষকরা বলছেন এর মূল চালিকা শক্তিটাই ছিল সামরিক সংঘাত। ১৯৬২ সালে চীনের সাথে যুদ্ধের সময় ভারত প্রথমবার একেবারে গোপনে ইসরায়েলের কাছে অস্ত্র সহায়তা চায়। এরপর ১৯৬৫ ও ৭১ সালে পাকিস্তানের সাথে যুদ্ধের সময় যখন পরাশক্তিগুলোর কাছ থেকে ভারত আশানুরূপ সাহায্য পাচ্ছিল না, তখন কিন্তু গোপনে অস্ত্র সরবরাহ করে সেই বিরাট শূন্যতা পূরণ করে দিয়েছিল এই ইসরায়েল। এরপর ১৯৬৭ সালের যুদ্ধে ইসরায়েলের সেই অভাবনীয় আর দ্রুত বিজয় ভারতের সামরিক নেতৃত্বকে রীতিমতো মুগ্ধ করে ফেলে। এভাবেই দশকের পর দশক লোকচক্ষুর আড়ালে থাকার পর ১৯৮৫ সালে এসে প্রথম প্রকাশ্য বৈঠক হয়, আর অবশেষে ১৯৯২ সালে স্থাপিত হয় পূর্ণাঙ্গ কূটনৈতিক সম্পর্ক। আর এখানে সবচেয়ে চমকপ্রদ তথ্যটা কি জানেন? এই আনুষ্ঠানিক স্বীকৃতির বহু আগে থেকেই কিন্তু দুই দেশের গোয়েন্দা সংস্থাগুলো হাতে হাত মিলিয়ে কাজ করছিল। ভারতের র এবং ইসরায়েলের মোসাদ এর মধ্যে চীন ও পাকিস্তানের মতো অভিন্ন ভূরাজনৈতিক প্রতিদ্বন্দ্বীদের মোকাবেলায় অত্যন্ত গোপনভাবে তথ্য আদান প্রদান এবং সামরিক প্রশিক্ষণ চলছিল। মানে এই জোটটা কেবল খাতা কলমেই আটকে ছিল না, কৌশলগত দিক থেকে এর শেকড় ছিল অনেক গভীরে। এখান থেকেই শুরু হচ্ছে আমাদের তৃতীয় এবং বেশ গুরুত্বপূর্ণ একটি অংশ, আদর্শগত সমান্তরাল অর্থাৎ হিন্দুত্ব এবং জায়নিজমের তুলনামূলক বিশ্লেষণ। এই সামরিক বন্ধুত্বের পেছনে কিন্তু একটা গভীর আদর্শগত ভিত্তি আছে। মূল সূত্রগুলো বিশ্লেষণ করলে দেখা যায়, এই রাজনৈতিক সমীকরণটা বুঝতে হলে আমাদের প্রথমেই এথনোক্রেসি বা জাতিভিত্তিক শাসন ব্যবস্থার ধারণাটা একটু পরিষ্কার করে নেওয়া দরকার। এটা আসলে এমন একটা মডেল যেখানে সংখ্যাগরিষ্ঠ ধর্ম বা জাতির লোকেরাই রাষ্ট্রের সমস্ত ক্ষমতার কেন্দ্রে বসে থাকে, আর সংখ্যালঘুদের প্রায় সবসময়ই প্রান্তিক বা বহিরাগত হিসেবে দেখা হয়। উৎসগুলো ঘাঁটলে দেখা যায় বিশ্লেষকরা ভারতের হিন্দুত্ব আর ইসরায়েলের জায়নিজম এই দুটি জাতীয়তাবাদী আদর্শের মধ্যে অদ্ভুত এবং বেশ জোরালো কিছু মিল খুঁজে পেয়েছেন। একদিকে হিন্দুত্ববাদীরা ভারতকে হিন্দুদের একমাত্র পবিত্র ভূমি হিসেবে দেখে, যেখানে সংখ্যালঘুরা কার্যত দ্বিতীয় শ্রেণীর নাগরিক। ঠিক একইভাবে জায়নিজম ইসরায়েলকে ইহুদিদের একমাত্র জাতীয় ভূমি হিসেবে দাবি করে আসছে। এই গবেষণাগুলোর মতে উভয় আদর্শই ধর্ম, জাতিগত উৎস এবং একটা নির্দিষ্ট সম্প্রদায়কে জাতীয় শত্রু হিসেবে দাঁড় করানোর উপর ভিত্তি করে নিজেদের রাজনীতি টিকিয়ে রেখেছে। এই ঐতিহাসিক সংযোগের শেকড় যে কতটা গভীরে তা ১৯২০-র দশকে হিন্দুত্ববাদী নেতা ভিডি সাভারকারের এই উক্তিটা থেকেই একেবারে জলের মতো পরিষ্কার হয়ে যায়। তিনি লিখেছিলেন যে ফিলিস্তিনে ইহুদি রাষ্ট্র প্রতিষ্ঠিত হলে হিন্দুরা অত্যন্ত আনন্দিত হবে। বিশ্লেষকরা আমাদের দেখাচ্ছেন যে সাভারকার বা MS গোলবোল্লকারের মতো নেতারা বহু আগে থেকেই জায়নিজমকে একটা আদর্শ মডেল হিসেবে প্রশংসা করে এসেছেন, আর সেটাই আজকের এই আদর্শগত মিত্রতার বীজ বপন করেছিল। চলুন এবার চলে যাই
আমাদের আলোচনার চতুর্থ অংশে আত্মিক বন্ধন বা এই আধুনিক যুগের জোটের দিকে। সেই পুরনো ঐতিহাসিক ভিত্তির উপর দাঁড়িয়ে আধুনিক যুগের এই সম্পর্কটা আজ যে কোনো সময়ের চেয়ে বেশি শক্তপোক্ত। বর্তমান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সম্পর্ককে বিশ্লেষকরা রীতিমতো আত্মিক বন্ধন বা কিন্ড্রেড স্পিরিটস হিসেবেই আখ্যায়িত করছেন। দুজনের মূল্যবোধ আর উগ্র জাতীয়তাবাদী দৃষ্টিভঙ্গির মধ্যে এতটাই মিল যে মোদী তার ইসরায়েল সফরের সময় এই সম্পর্ককে একটা গভীর সভ্যতাগত বন্ধন বলেও উল্লেখ করেছিলেন। আমাদের আলোচনার একেবারে শেষ ধাপে এসে আমরা দেখব দখলদারিত্বের কৌশল এবং এর সমান্তরাল পদক্ষেপগুলো। বিভিন্ন মানবাধিকার সংস্থা আর বিশ্লেষকদের মতে এই আদর্শগত মিলগুলো কিন্তু স্রেফ খাতা কলমেই আটকে নেই, বাস্তবেও এর ব্যাপক প্রয়োগ আমরা দেখতে পাচ্ছি। দুটো সম্পূর্ণ ভিন্ন অঞ্চলে কিভাবে একেবারে একই ধরনের কৌশল প্রয়োগ করা হচ্ছে তা পাশাপাশি রাখলেই স্পষ্ট হয়ে ওঠে। একদিকে ভারত 2019 সালে কাশ্মীরের 370 ধারা বাতিল করে সেখানে বহিরাগতদের জমি কেনার সুযোগ করে দিল। অন্যদিকে পশ্চিম তীর এবং গাজায় ইসরায়েল তো দীর্ঘকাল ধরেই ইহুদি বসতি সম্প্রসারণ বা সেটেলমেন্ট কৌশল ব্যবহার করে আসছে। বিশ্লেষকরা এই অদ্ভুত মিলটার নাম দিয়েছেন সমান্তরাল দখলদারিত্ব। ব্যাপারটা যে শুধু সমালোচকদের মন গড়া কোনো দাবি নয়, তার একটা বড় প্রমাণ পাওয়া যায় 2019 সালে নিউ ইয়র্কে ভারতের কনসাল জেনারেল সন্দীপ চক্রবর্তীর এই প্রকাশ্য মন্তব্য থেকে। তিনি সরাসরি বলেছিলেন যে কাশ্মীরে ইসরায়েলের মতো সেটেলমেন্ট গড়ে তোলা সম্ভব। এই বক্তব্যটা একটা বিষয় স্পষ্ট করে দেয় যে খোদ রাষ্ট্রীয় নীতি নির্ধারকরাও এই ইসরায়েলি প্লেবুক বা দখলদারিত্বের কৌশল দ্বারা দারুণভাবে অনুপ্রাণিত হচ্ছেন। শুধু তাই নয়, নজরদারি আর নিয়ন্ত্রণের ক্ষেত্রেও এই দুই দেশ একেবারে একই রকম সামরিক প্রযুক্তি এবং কৌশল ব্যবহার করছে বলে বিশেষজ্ঞরা চিহ্নিত করেছেন। ফিলিস্তিন হোক বা কাশ্মীর, দু জায়গাতেই নজরদারির জন্য দেদারসে ব্যবহৃত হচ্ছে হেরন এবং সার্চার ড্রোন। ভিন্ন মতাবলম্বীদের দমনে উভয় দেশই কুখ্যাত পেগাসাস স্পাইওয়্যার ব্যবহার করেছে। আর এর পাশাপাশি ইন্টারনেট ব্ল্যাকআউট, ছড়রা বন্দুক বা প্যালেট গানের যথেচ্ছ ব্যবহার এবং পুরো একটা সম্প্রদায়কে শাস্তি দেওয়ার যে কালেকটিভ পানিশমেন্ট বা সম্মিলিত শাস্তির নীতি, তা উভয় দেশের কৌশলের মধ্যে একটা ভয়ঙ্কর মিল তৈরি করে দেয়। আর এই প্রভাব যে শুধু ওই বিরোধপূর্ণ এলাকাগুলোতে সীমাবদ্ধ তা কিন্তু নয়, অভ্যন্তরীণ রাজনীতিতেও এর একটা ছাপ দেখা যাচ্ছে। বিশ্লেষকরা দেখাচ্ছেন যে ইসরায়েল যেভাবে ফিলিস্তিনিদের অধিকার ক্ষুণ্ণ করার জন্য যুগের পর যুগ ধরে বৈষম্যমূলক আইনি কাঠামো তৈরি করেছে, ভারতও তার অভ্যন্তরীণ রাজনীতিতে অনেকটা সেই পথেই হাঁটছে। নাগরিকত্ব আইন বা সিএএনআরসি, বুলডোজার দিয়ে নিমেষের মধ্যে বাড়িঘর গুড়িয়ে দেওয়া এবং সংখ্যালঘুদের ওপর ক্রমাগত সহিংসতার ঘটনাগুলোকে এই ইসরায়েলি মডেলেরই একটা ভিন্ন বা দেশীয় সংস্করণ বলে মনে করা হচ্ছে। তাহলে আমরা দেখলাম কিভাবে 4 দশকের একটা গোপন যোগাযোগ আজকের দিনে এসে একেবারে প্রকাশ্য আর সুদৃঢ় এক সামরিক ও আদর্শগত জোটে পরিণত হয়েছে। কিন্তু সবশেষে যে বিশাল প্রশ্নটা আমাদের ভাবিয়ে তুলছে তা হলো ইতিহাসের এই গোপন যৌথ অভিযান এবং বর্তমানের এই উগ্র জাতীয়তাবাদী মিত্রতা দক্ষিণ এশিয়া এবং মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ স্থিতিশীলতার জন্য আসলে ঠিক কী পরিণতি ডেকে আনবে। এই জোট কি ওই অঞ্চলগুলোতে নতুন করে আরও সংঘাত উস্কে দেবে, নাকি ক্ষমতার একটা নতুন ভারসাম্য তৈরি করবে? ঠিক এই ভাবনার জায়গাটা সবার জন্য উন্মুক্ত রেখেই আজকের এই বিশ্লেষণ আমরা এখানেই শেষ করছি।